গল্পপটের গল্পের আসরে আজ তোমরা শুনবে শ্রী স্বপন কুমারের লেখা মৃত্যুচক্রে বাজ পাখি অবলম্বনে বাজ পাখির আবির্ভাব গল্পটির অন্তিম পর্ব। গল্পটির প্রথম দুটি পর্বের লিঙ্ক আই বাটন, ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রইল। গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু হচ্ছে গল্পপটের আজকের নিবেদন, শ্রী স্বপন কুমারের লেখা মৃত্যুচক্রে বাজ পাখি অবলম্বনে বাজ পাখির আবির্ভাব গল্পটির অন্তিম পর্ব। রাত্রি শেষ হয়েছে, প্রভাতের আলো তখনও সম্পূর্ণ ফোটেনি। বাকি রাতটুকু রতনের ঘুম হয়নি। একটু ভোরেই সে উঠে হাত মুখ ধুয়ে বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। রতন ছুটে গেল, রিসিভারটা তুলে প্রশ্ন করল, হ্যালো, কে বলছেন? ওধার থেকে জবাব ভেসে এলো, হ্যালো রতনবাবু, আমি আমি অ্যাটর্নি মিস্টার পট্টবী বলছি। ও মিস্টার পট্টবী, তা হঠাৎ এত ভোরে সব ঠিক আছে তো? রতনবাবু, আপনি কি একবার খুব তাড়াতাড়ি এখানে আসতে পারবেন? সম্ভব হলে দীপকবাবুকেও সঙ্গে আনবেন, খুব জরুরি একটা কাজ আছে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি একটু সংক্ষেপে বলুন না। মিস্টার পট্টবী, হ্যালো হ্যালো। ওধার থেকে কোনো উত্তর এলো না। সহসা ঝনঝন একটা শব্দ এসে রতনের কানে আঘাত করল, ঠিক যেন মিস্টার পট্টবীর হাত থেকে রিসিভারটা মেঝের ওপর ঠিকরে পড়ল। ব্যগ্র কণ্ঠে রতন প্রশ্ন করল, মিস্টার পট্টবী, কি হলো আপনার? হ্যালো হ্যালো। কোনো সাড়া নেই, সবকিছু শান্ত স্থির। রতন বিস্ময়ে হতবাক হয়ে গেল। কাল যে ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, যার হাতে অনিতার সমস্ত দায়িত্ব অর্পণ করল, হঠাৎ তার এমন কি হলো যে রতনের কাছে সমস্তটাই যেন প্রহেলিকা বলে মনে হলো। ভদ্রলোকের কম্পিত আর্তকণ্ঠের মধ্যে বিপদের আভাস সে পেয়েছিল, কিন্তু সেই বিপদটা যে এত তাড়াতাড়ি দ্রবীভূত হবে তা সে কল্পনাও করতে পারেনি। নষ্ট করবার বা বৃথা চিন্তা করবার মতো সময় রতনের হাতে নেই। মুহূর্তমাত্র কালক্ষেপ না করে রতন পথে এসে দাঁড়ালো এবং সামনেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা ট্যাক্সি নিয়ে ড্রাইভারকে আদেশ দিল, ড্রাইভার, ব্লু ভিউ অ্যাভিনিউ চলো। একটু পরে গাড়িখানা এসে দাঁড়ালো অ্যাটর্নি মিস্টার পট্টবীর বাড়ির সামনে। সমস্ত বাড়িখানা তখন যেন মৃত্যুর মতো নিথর, নিস্পন্দ। কোথাও মানুষের এতটুকুও সাড়া বা শব্দ পাওয়া যাচ্ছে না। চারিদিকে সতর্ক দৃষ্টিটা বুলিয়ে রতনলাল বাড়ির মধ্যে প্রবেশ করে কলিং বেলটায় চাপ দিল। কোনো উত্তর এলো না। রতন লক্ষ্য করল সামনের দরজাটা খোলা। ভেতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে সে সোজা উপরে উঠে এলো। মিস্টার পট্টবীর ঘরের দরজা বন্ধ। তার সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে একজন ভৃত্য। রতন জোরে জোরে দরজায় আঘাত করল, মিস্টার পট্টবী, মিস্টার পট্টবী, মিস্টার পট্টবী। দরজা খুলল না। তখন সে ভৃত্যকে লক্ষ্য করে বলল, এসো তো, দরজাটা ভেঙে ফেলি। দুজনে অনেক কষ্ট করে দরজাটা ভেঙে ফেলল। প্রভাতী রোদ ঘরের মধ্যে সবে ছড়িয়ে পড়তে শুরু করেছে। সেই আলোতে রতন যা দেখল তাতে তার মুখ দিয়ে একটা আতঙ্কসূচক অব্যক্ত ধ্বনি ফুটে উঠল, মিস্টার পট্টবী। মিস্টার পট্টবীর হাত থেকে টেলিফোনের রিসিভারটা ছিটকে মেঝের ওপর পড়ে আছে। কেশ বিরল মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সেখান থেকে রক্ত পড়ে মেঝের একটা অংশে জমতে শুরু করেছে।
দেহে প্রাণের কোনো স্পন্দন নেই। ঘরের মধ্যেকার টেবিল চেয়ার উল্টানো, সমস্ত কাগজপত্র তছনছ করে ইতস্তত ছড়ানো। স্পষ্ট বোঝা যায় যে ঘরের মধ্যে একটা ঝড় বয়ে গেছে। হত্যাকারী যে একটা জিনিস খুঁজে বের করবার চেষ্টা করেছে তা বেশ স্পষ্ট বোঝা যায়। রতন মনে মনে ভাবল এখন প্রথম কর্তব্য হলো পুলিশকে ঘটনাটা জানানো। রতন রিসিভারটা তুলে নিয়ে পুলিশকে ফোন করতেই যাবে, এমন সময় পিছনে একটা শব্দ হলো। রতন উৎকর্ণ হয়ে পিছনে দৃষ্টি নিক্ষেপ করল। শত্রুদের কেউ তাকে আক্রমণ করতে আসেনি তো? বিস্ময়ে অভিভূত হয়ে দেখল ঘরের দ্বার প্রান্তে মৃদু হাসি মুখে দাঁড়িয়ে আছে তারই অভিন্ন হৃদয় বন্ধু দীপক চ্যাটার্জি। তার বেশবাস অনেকটা কুলি শ্রেণীর লোকেদের মতো। রতন ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে প্রশ্ন করল, দীপক, তুই কাল পুরো দিনরাত তুই কোথায় ছিলি ভাই? চুপ, কি করছিস? আমি এখন একজন কুলি মাত্র। শোন রতন, তোকে একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ, বল বল, কি বলবি? তুই সামনের দরজা দিয়ে বেরোবি, আমি বেরোবো পিছনের দরজা দিয়ে। তোকে পরের কারণ বলবো। আচ্ছা একটা কথা বল, কালকে নিশ্চয়ই তোর ওপর আক্রমণ হয়েছিল, তাই না? ওরা কি কোনো প্রমাণ ফেলে গেছে? রতন রাতের পাওয়া চিঠিটা দীপকের হাতে তুলে দিল। দীপক হেসে বলল, নিউ চায়না কেবিন। ঠিক আছে রতন, শোন, তুই সেখানে যাবি চিনেম্যানের ছদ্মবেশে ঠিক সকাল 8টায়, আর সেখানেই তোর সাথে আমার দেখা হবে, আর তারপরই শুরু হবে আমাদের আসল যুদ্ধ। তারপর একটু থেমে বলল, তোকে আরেকটা খবর দিয়ে রাখি, এদিকে অনিতা দেবীও অপহৃতা হয়েছেন। তুই দেখ যদি ওদিকে কোনো সূত্র পাস। আচ্ছা চলি, কাল দেখা হবে, গুড বাই। এই কথা বলে দীপক দরজা দিয়ে বেরিয়ে যেন হাওয়ায় মিলিয়ে গেল। জ্ঞান ফিরে আসতেই অনিতা ধীরে ধীরে চোখ মেলে চাইল। সারা দেহে তখন তার অসহ্য যন্ত্রণা, শিরাগুলি যেন ফেটে পড়বে। মাথার মধ্যে বিরাট মিছিল চলছে, তৃষ্ণায় কণ্ঠনালী শুকনো, দেহ ঘামে ভেজা। কোথা দিয়ে যে কি ঘটল সে চিন্তা করতে গিয়ে সে ব্যর্থ হলো। কিছুই ভালো মনে আসছে না তার। কোনো অদৃশ্য শত্রুর হাতে যে সে বন্দিনী তা নিশ্চিত, কিন্তু কে সেই শত্রু, কি তার পরিচয়? ঘর সম্পূর্ণ অন্ধকার, দিন কি রাত বোঝা যায় না। ভালো করে চারিদিকে চেয়ে দেখল অনিতা, কিন্তু কোথাও এতটুকু ফাঁকা নেই। মাথার উপরে ছোট্ট দুটি ফোঁকর দিয়ে বাতাস প্রবেশ করছে। সামনে দরজা বন্ধ, ঘরটা যেন অনেকটা নিশ্ছিদ্র পাষাণপুরীর মতো। অসহায়ের মতো নিশ্চল দেহে সে পড়ে রইল। ধীরে ধীরে তার পরিপূর্ণ জ্ঞান ফিরে আসছে। ভালোভাবে লক্ষ্য করল ঘরে জনমানবের কোনো চিহ্ন নেই। একবার প্রাণপণে নিজের সমস্ত জড়ত্বকে কাটিয়ে উঠবার চেষ্টা করল সে, কিন্তু দেহের সমস্ত পেশিগুলিতে নিদারুণ ব্যথা। বাধ্য হয়ে আবার সে শুয়ে পড়ল। অনিতার দেহের সামান্য শক্তিটুকু যেন নিঃশেষিত হয়ে গেছে। সাধারণভাবে শ্বাস গ্রহণের ক্ষমতাও যেন অনেকটা কমে এসেছে। ধীরে ধীরে এবার অনিতার মানসপটে একে একে ভেসে উঠল অতীতের ঘটনাগুলি। মনে পড়ল রতনলালের কাছে তার সাহায্যের প্রার্থনা, একটি লোকের ওপর ডাকাতদের আক্রমণ, মিস্টার পট্টবীর কাছে তার সাহায্যের জন্য যাওয়া, এমনকি অবশেষে কিভাবে তার ঘরের শত্রুরা প্রবেশ করেছিল তা পর্যন্ত তার বেশ মনে পড়ে গেল। তারপরের স্মৃতিগুলি অনেকটাই অস্পষ্ট, কিছুটা অসংলগ্ন, খাপছাড়া। যা মনে পড়ল তা হচ্ছে 2-4টে অস্ফুট কথা ও মোটরের মধ্যে মৃদু ঝাঁকুনি ও নড়াচড়া। তাছাড়া বিশেষ কোনো ঘটনাই আর তার মনে পড়ে না। কিন্তু এখন তার কি কর্তব্য?
মুক্তির চিন্তায় তার দেহে যেন নতুন বলের সৃষ্টি হলো। বিছানার ওপর উঠে বসল সে, কিন্তু শক্তিহীন, দুর্বল অনিতা একটু পরেই এলিয়ে পড়ল বিছানায়। মনে মনে ভাবল সমস্ত দুর্বলতাকে জয় করে মুক্তির পথ তাকে বের করতেই হবে, তা সে যে কোনো উপায় হোক না কেন। কিন্তু অনিতার সামনে মুক্তির কোনো উপায় খোলা নেই। বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তার কপালে। এদিকে তৃষ্ণায় ছাতি ফেটে যাবার মতো। সহসা ঘরে একটা আলো জ্বলে উঠল, মৃদু নীলাভ একটা আলো। ঘরের পরিবেশ যেন আরো রহস্যময় হয়ে উঠল। অনিতার বুকের রক্ত যেন জমে গেছে। অদ্ভুত উপায়ে নিজেকে সংযত করে চুপচাপ শুয়ে রইল সে। এমন সময় শোনা গেল একটা কণ্ঠধ্বনি। কে যেন কথা বলছে তার পাশেই, অথচ ভালো করে লক্ষ্য করেও সে কিছুই দেখতে পেল না। দৃঢ় ও শান্ত কণ্ঠে কে যেন বলছে, অবাক হওয়ার কিছু নেই অনিতা দেবী, আপনাকে আমি বন্দি করে এনেছি। আপনার সাথে কিছু আলোচনা করবার আছে। আশা করি আপনি আমার সমস্ত প্রশ্নের সত্যি সত্যি জবাব দেবেন। অনিতা ধীরে ধীরে বলল, কিন্তু তার আগে আমার এক গ্লাস ঠান্ডা জল চাই। নিশ্চয়ই আপনি জল পাবেন। আপনার আতিথ্যের কোনো ত্রুটি হবে না। আর আমার কথার সত্যি সত্যি জবাব দিলে আপনি তৎক্ষণাৎ মুক্তিও পাবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে গেল। একজন বিকৃত দর্শন লোক ঘরে প্রবেশ করল। তার হাতে এক গ্লাস বরফ দেওয়া লেমনেড। লেমনেডটা খেয়ে অনিতার ধরে যেন প্রাণ ফিরে এলো। সে প্রশ্ন করল, আপনার পরিচয়টা কি জানতে পারি? সেই কণ্ঠস্বর হেসে উঠে বলল, হ্যাঁ, আমি সেই যাকে সবাই বাজ পাখি বলে জানে। যাকে যা বলছিলাম, আপনার বাবা যে মূল্যবান কাগজপত্র আর মুক্তিটা আপনার কাছে রেখেছিলেন সেটা আমি চাই। আপনার বাবা যদি ঠিক সময় সেগুলো আমাকে দিয়ে দিতেন তাহলে হয়তো তাকে মরতে হতো না। আরে বেচারা। যাকে আমি আপনাকে কিন্তু উপযুক্ত মূল্যই দেব। আপনি মুক্তি তো পাবেনই, আর তার সাথে পাবেন 1,000-5 টাকাও। আর কি চান আপনি? অনিতা নির্ভীক কণ্ঠে বলল, কিন্তু সেগুলো তো আমার কাছে নেই। আপনার কাছে নেই? ঠিক আছে, কিন্তু সেগুলো কার কাছে আছে? দেখুন, আমি শুধু সেগুলোর অস্তিত্ব সম্বন্ধে জানি। আমি বাবার কাছে সেগুলোর কথা শুনেছিলাম। তিনি কাকে দিয়ে গেছেন আমি জানি না। কিন্তু সেগুলো এমন কি প্রয়োজনীয় জিনিস যার জন্য আপনি এত উতলা হচ্ছেন? ওপারের কণ্ঠস্বর গর্জন করে উঠে বলল, মিথ্যে কথা! তুমি জানো না, তুমি ঠিক বলছো। মিথ্যে বলে আমার কি কোনো লাভ আছে? দেখো মিস অনিতা, আমার সেগুলো চাই, তা সে যে কোনো মূল্যেই হোক না কেন। আমার কাছে খবর আছে যে তুমি সেগুলো রতনকে দিয়েছো। এ কথা কি মিথ্যে? আমি বললুম তো যে আমি এ সম্বন্ধে কিছু জানি না। বেশ, তোমার কথায় আমি বিশ্বাস করলাম, কিন্তু একটা কথা মনে রেখো মিস অনিতা, এগুলো না পাওয়া পর্যন্ত তোমারও এখান থেকে কোনো মুক্তি নেই। বেলা 8টার সময় রতনলাল যখন নিউ চায়না কেবিনের উদ্দেশ্যে রওনা হলো, তখন তার চেহারার অভাবনীয় পরিবর্তন দেখা দিয়েছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের কোণে কালি, মাথার চুল সব রুক্ষ এলোমেলো। তার গায়ে ডোরা কাটা ছিটের ময়লা হাফ শার্ট, পরনে মলিন পাজামা, পায়ে ক্যাম্বিসের ছেঁড়া জুতো। ফ্ল্যাটের পিছন দিক দিয়ে বের হয়ে পথে এসে একটা ট্যাক্সিতে চেপে বসে সে নিজের পরিচয় দিল। তারপর গাড়ি ছোড়াতে হুকুম করল। ড্রাইভার গাড়ি ছুটিয়ে দিল। চলমান গাড়ির পিছনের সিটে বসে চোখ বুজে রতন ভাবতে লাগল, দিনের পর দিন ঘটনাচক্র তাদের কোন দিকে নিয়ে চলেছে। বড় রাস্তা ছেড়ে গলির মধ্যে ট্যাক্সি প্রবেশ করল।
তারপর আরও সরু একটা গলির মোড়ে এসে ড্রাইভার জানালো যে সেই গলির ভিতরে গাড়ির প্রবেশ দুঃসাধ্য। साहब जी, यहाँ से गाड़ी जाना तो मुश्किल है। अब एक काम कीजिए, आप यहाँ से पैदल चले जाइए, वो सामने ही केबिन मिल जाएगा आपको। গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে ট্যাক্সিকে বড় রাস্তায় অপেক্ষা করতে বলে সে ভেতরে প্রবেশ করল। গলির ভেতরে ছোট্ট একটা রেস্টুরেন্ট, নিউ চায়না কেবিন। বিরাট একটা উনুন জ্বলছে, চা তৈরি হচ্ছে বিরাট একটা কেটলিতে। পাশেই একটা বড় আলমারিতে খাবার সাজানো রয়েছে, চপ, কাটলেট, ডিম, পাউরুটি ইত্যাদি। 4-5 জন নিম্ন শ্রেণীর লোক সেখানে জটলা করছে। ঘরের মধ্যে কয়েকটা কুৎসিত ছবি সাজানো। এক পাশে 2 জন লোক ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করছে। রতন লোক 2 জনের কিছু দূরে বসে হুকুম দিল, 1 कप चा। তারপর ভালোভাবে লোক দুটির দিকে চেয়ে দেখল। দুজনই গুন্ডা শ্রেণীর লোক। 2 জনের পরনেই ময়লা পাজামা ও হাফ শার্ট, তবে একজনের বাঁ হাতে একটা পট্টি বাঁধা। রতন বুঝল ওটা তারই গুলির চিহ্ন। রতন শুনল একজন বলছে, দুঃসালা, ক্লোরোফর্মে তো কোনো কাজই করলো না, মিছিমিছি প্রাণটা যাবার জোগাড় হচ্ছিল। অপরজন বলল, কিন্তু জিনিস তো পেলাম না, টাকা দেবে তো? টাকা দেবে না মানে? মিথ্যে আমাদের হয়রান করলো কেন? ওসব বাজে কথায় বলবার লোক মংলু নয়। ঠিক এমন সময় একজন নতুন লোকের আবির্ভাব ঘটল। তার পরনে দামি স্যুট, চোখে সানগ্লাস, লম্বায় 6 ফুটেরও বেশি। রতনের দিকে পিছন ফিরে লোকটা দাঁড়িয়েছিল। রতন শত চেষ্টাতেও তার মুখটা দেখতে পেল না, কিন্তু ওদের কথাবার্তা শুনে মনে হলো কোনো একটা বিষয় নিয়ে ওদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। কিছুক্ষণ কথা কাটাকাটির পর লম্বা লোকটা পথে বেরিয়ে পড়ল। অন্য 2টি লোকও কেবিন থেকে বেরিয়ে অন্য দিকে চলে গেল। রতন কিছুটা দূরত্ব রেখে লম্বা লোকটিকে অনুসরণ করে চলল। লম্বা লোকটি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে এগিয়ে চলল। তার কোটের কলারটা এমনভাবে তোলা যে মুখের নিম্নাংশ দেখা যায় না। গলি থেকে বেরিয়ে বড় রাস্তায় পড়বার সঙ্গে সঙ্গেই একটা কালো ঢাকা মোটর এসে তার সামনে দাঁড়ালো। লোকটি বিনা বাক্যবায়ে তাতে উঠে বসতেই হুশ করে সেটা ছুটে চলল নগরীর রাজপথ ধরে। রতনও তার অপেক্ষামান ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বলল অগ্রগামী গাড়িটাকে অনুসরণ করতে। 2টি গাড়ি কিছুটা দূরত্ব রেখে ছুটে চলল। রেঙ্গুন নগরীর প্রান্তে ছোট্ট একটা বাড়ির সামনে এসে সেই কালো ঢাকা মোটরটা দাঁড়ালো। তার থেকে কিছুটা দূরত্ব রেখে রতনের ট্যাক্সিটাও দাঁড়িয়ে পড়ল। গাড়িটা থেকে যে নামলো একজন সাধারণ বার্মিজ ছাড়া তাকে আর কিছুই মনে করা যায় না। রতন বুঝল লোকটা গাড়ির মধ্যে বেশভূষার সম্পূর্ণ পরিবর্তন করেছে। ওদের এই অদ্ভুত কর্মকুশলতায় রতন বিস্ময়ে হতবাক হয়ে গেল। আচ্ছা ড্রাইভার, ওই গাড়িটা পার করে কিছুটা এগিয়ে রাখো তো। কিছু দূর যাওয়ার পর ট্যাক্সি থেকে নেমে ড্রাইভারকে ভাড়া চুকিয়ে দিয়ে রতন বাড়িটার ওপর নজর রাখতে লাগল। সারাদিন বাড়িটা থেকে কিছু দূরে পাগলের ছদ্মবেশে সে অপেক্ষা করতে লাগল, কিন্তু কাউকেই ভিতরে যেতে বা বেরুতে দেখল না। সন্ধ্যার অল্প আগেই জীর্ণ প্রায় অন্ধকার বাড়ির ভিতরে আলো জ্বলে উঠল, কিন্তু বিশেষ কোনো লোকেরই সমাগম দেখা গেল না। রতনের মনে হলো হয়তো দরজা ছাড়াও বাড়িটার মধ্যে প্রবেশের অন্য কোনো গুপ্ত পথ আছে। ঘণ্টাখানেক পরে সে উঠে গিয়ে ডেপুটি কমিশনার মিস্টার স্যামুয়েল জনসনকে ফোন করল। হ্যালো মিস্টার জনসন,
আমি রতন বলছি, দীপকের বন্ধু। হ্যাঁ, বলছি একটা বাড়িতে সার্চ করতে হবে, আপনি কি এক্ষুনি আসতে পারবেন? বাহ, তাহলে ঠিকানাটা লিখে নিন, আমি এখানেই রয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি রয়েছি, আপনি ঠিকানাটা লিখে নিন। তারপর বাড়ির পিছন দিক দিয়ে কোনো উপায় ভেতরে প্রবেশ করা যায় কি না সেই চেষ্টা করতে লাগলো। সন্ধ্যা হয়ে গেছে। কুয়াশাচ্ছন্ন রেঙ্গুন নগরী আধো ছায়ার ঘোমটায় আবৃত হয়ে অদ্ভুত রহস্যময় পরিবেশ ধারণ করেছে। নিস্তব্ধ প্রকৃতির মাঝে বাড়িটার জীর্ণ ভগ্নাবশেষ আরও যেন রোমাঞ্চকর হয়ে উঠেছে। একটি ঘরের মধ্যে 3 জন লোক বসে আছে বিমর্ষ গাম্ভীর্য নিয়ে। তাদের মনোভাব যে ঠিক কীরকম তা বোঝা সাধারণ মানুষের সাধ্যাতীত। একটু পরেই তারা সন্ত্রস্ত হয়ে উঠল। শোনা গেল একটা কণ্ঠস্বর। শ্যামসুল সর্দার, তোমার আর ওয়াংলির ওপর আমি সর্বতভাবে নির্ভর করেছিলাম, কিন্তু সামান্য একটা মূর্তি আর কতগুলো কাগজও তোমরা উদ্ধার করতে পারলে না। গোয়েন্দা দীপক চ্যাটার্জিকে আমি বন্দি করলাম, কিন্তু সেও তোমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো। বারবার এরকম ব্যর্থতার সম্মুখীন আমাকে কোনোদিন হতে হয়নি। যাই হোক, শোনো, যেভাবে হোক তোমরা মূর্তি আর কাগজগুলোকে উদ্ধার করতে চেষ্টা করবে, আর দীপক ও রতন সম্বন্ধ ব্যবস্থা গ্রহণ করবে, তাও অবিলম্বে। জেনে রেখো, ব্যর্থতার কালিমা বাজ পাখির ইতিহাসকে কোনোদিন কলঙ্কিত করেনি, আর আজও তা করবে না। আর হ্যাঁ, এই জিনিসগুলো যতদিন উদ্ধার না হয়, মিস অনিতা আমাদের এখানেই বন্দি থাকবে। আর শয়তানের দল, আহা, মাথার ওপর হাত তুলে দাঁড়াও। একটু চালাকি করলে কুকুরের মতন গুলি করে মারব। হঠাৎ কথার মধ্যে ছেদ পড়ল। দেখা গেল ঘরের দরজায় উদ্যত রিভলভার হাতে দাঁড়িয়ে আছে রতনলাল। কি মিস্টার বাজপাখি, ব্যর্থতা তোমাদের জীবনে আগে কখনো আসেনি জানি, কিন্তু আজ যে অন্য ইতিহাস লেখা হবে। খবরদার, হাত তুলে দাঁড়াও। আচমকা বিনা মেঘে বজ্রপাতের মতো একটা প্রচণ্ড আঘাত এসে পড়ল রতনের মাথার উপরে। অস্ফুট আর্তনাদ করে মেঝের ওপর লুটিয়ে পড়ল সে। সর্বাঙ্গে কালো পোশাক, মুখে কৃষ্ণবর্ণের বস্ত্রখণ্ড দিয়ে আবৃত এক ব্যক্তি বলে উঠল, রতনলাল, তোমাদের সেই চেষ্টা কোনো দিন সফল হবে না। এই, বন্দি করো ওকে। উপস্থিত 3 জন ছুটে এসে রতনের হাত পা শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলল। টু শব্দটি পর্যন্ত না করে রতন শত্রুর হাতে বন্দী হল। বেশ কিছুক্ষণ পর রতনের জ্ঞান ফিরে এলো। ধীরে ধীরে চোখ খুলে সে দেখল হাত পা বাঁধা অবস্থায় তাকে একটা চেয়ারের ওপর বসিয়ে রাখা হয়েছে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন কৃষ্ণ বস্ত্রাবৃত বলিষ্ঠ চেহারার ব্যক্তি। বন্দি রতনের দিকে চেয়ে সেই লোকটি বলল, এই যে, জ্ঞান ফিরে এসেছে দেখছি। তা মিস্টার রতনলাল, মূর্তি আর কাগজগুলো কোথায়? হ্যাঁ? রতন বলল, জানি না, আর জানলেও তোমাকে বলতাম না। দেখো মিস্টার রতনলাল, বেঘরে কেন প্রাণ হারাবে? এখনো বলছি, ভালোই ভালোই বলে দাও মূর্তি আর কাগজগুলো কোথায়, না হলে আজই কিন্তু তোমার জীবনের শেষ দিন হবে। রতন মৃদু হেসে বলল, তাহলে সেই চেষ্টাই করো মিস্টার বাজপাখি। রতনের কথা শেষ হতে না হতেই বাজ পাখি তার এক অনুচরের দিকে নির্দেশ করল। লোকটির চোখে মুখে ফুটে উঠল হিংস্র চাহনি। একটা খোলা ছোড়া হাতে সে ধীরে ধীরে এগিয়ে গেল রতনের দিকে। তারপর ছোড়ার ঠান্ডা ফলাটা রতনের কণ্ঠনালীর ওপর সজোরে চেপে ধরল। বাজ পাখি আবারও বলল, রতনলাল, তুমি যত যাই করো না কেন এখান থেকে পালাতে পারবে না। শেষ সুযোগ দিচ্ছি, বলো মূর্তি আর কাগজগুলো কোথায়? বললাম তো জানি না, আর জানলেও তোমাকে বলবো না, মরে গেলেও না। ওকে মিস্টার রতনলাল, অ্যাজ ইউ উইশ। ওয়াংলি,
একে বাঁচিয়ে রেখে লাভ নেই, ফিনিশ হিম। বাজ পাখির নির্দেশে ওয়াংলি রতনের মুখটা পিছন থেকে চেপে ধরল। রতনের কণ্ঠনালীর উপরে ছোড়ার চাপ উত্তর বৃদ্ধি পাচ্ছে। সে জানে যে কোনো মুহূর্তে ছোড়ার ফলাটা তার কণ্ঠনালী বরাবর বাঁদিক থেকে ডান দিকে সরে যাবে। এই শেষ মুহূর্তে তার দীপকের কথা মনে পড়ল। তার প্রাণের বন্ধু দীপক জানতেও পারবে না তার এই করুণ পরিণতির কথা। আগত মৃত্যুর প্রতীক্ষায় রতন ধীরে ধীরে চোখ বন্ধ করল। আর ঠিক সেই সময় বিরাট একটা হুইসেল বেজে উঠল। চারজনে মুখ ঘুরিয়ে দেখল দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে গোয়েন্দা দীপক চ্যাটার্জি, তার সঙ্গে ডেপুটি কমিশনার স্যামুয়েল জনসন আর অজস্র সশস্ত্র পুলিশ কর্মী। দীপক হিংস্র কণ্ঠে বলল, এই খবরদার, কেউ চালাকি করার চেষ্টা করবে না। মাথার উপর হাত তুলে সব পিছনে গিয়ে দাঁড়াও, যাও। রতন, রতন ভাই, ঠিক আছিস তো তুই? রতন। কৃষ্ণ বস্ত্রাবৃত লোকটি ঘরের একটা কোণে গিয়ে দাঁড়িয়েছিল। সেই দিকে চেয়ে মিস্টার জনসনকে উদ্দেশ্য করে দীপক বলল, মিস্টার জনসন, এই হলো আপনার অপরাধী বাজ পাখি, ওরফে অ্যাটর্নি মিস্টার পট্টবী। কি তাই তো? মিস্টার জনসন অবাক হয়ে বললেন, কি বলছেন মিস্টার দীপক? অ্যাটর্নি মিস্টার পট্টবী? দীপক বাজ পাখির হাতে হাত করা পরিয়ে তার মুখের কাপড়টা সরিয়ে দিয়ে বলল, হ্যাঁ, এই যে দেখুন। মুখের কাপড়টা সরে যেতেই সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তাদের সামনে তখন দাঁড়িয়ে আছে বাজ পাখিরূপী অ্যাটর্নি মিস্টার পট্টবী। সকলের হাতেই হাত করা পরানো হলো। রতনের বাঁধন ততক্ষণে কেটে দেওয়া হয়েছে। দীপক রতনের দিকে চেয়ে বলল, তুই ঠিক আছিস তো ভাই? বড্ড ভুল হয়ে গেছে, আর একটু দেরি হলেই। না না, আমি ঠিক আছি, কিন্তু তুই একটা কথা বল, মিস্টার পট্টবী যদি বাজ পাখি হয়, তাহলে ওই বাড়িটাতে যিনি মারা গেলেন তিনি কে? আর মিস অনিতার কাগজপত্র আর মূর্তি, সেগুলি বা কোথায়? দীপক হেসে বলল, ওই বাড়িটাতে যিনি নিহত হয়েছেন তিনি আসলে ওদেরই দলের একজন লোক। বিশ্বাস ভঙ্গ করে সে পুলিশকে খবর দিতে চেয়েছিল, তাই তাকে খুন করে তার মাথাটা এমনভাবে বিকৃত করে দেওয়া হয় যাতে ঠিক চেনা না যায়। আর তাছাড়া তার চেহারার সঙ্গে অ্যাটর্নি মিস্টার পট্টবীর অনেকটা সামঞ্জস্য ছিল, তাই এভাবে পুলিশের চোখে ধুলো দেওয়া সম্ভব হয়। আসলে মিস্টার পট্টবী অনেকদিন ধরেই সবার চোখের আড়ালে থেকে বাজ পাখি নামে এই দলটাকে পরিচালনা করতেন। কি মিস্টার পট্টবী, তাই তো? আর মিস অনিতার মূর্তি ও কাগজগুলো আমি অপহরণ করেছিলাম, কিন্তু রতনের কাছে ওগুলো আছে মনে করে বাজ পাখির নজর ওর ওপর গিয়ে পড়েছিল। আর অনিতার বাবার মৃত্যুর জন্য ইনিই দায়ী। এরই প্রেরিত লোক। যাই হোক, এই ঘরের নিচের তলায় মিস অনিতা দেবী বন্দী আছেন। আসুন আমরা তাকে উদ্ধার করি। এর পরের ঘটনাগুলি সংবাদপত্রের মাধ্যমে আমরা সকলেই জানি। আদালতের বিচারে মিস্টার পট্টবীর 10 বছর দ্বীপান্তর ও দলের অন্যান্য সকলের সশ্রম কারাদণ্ড হয়। তাহলে কি দীপক চ্যাটার্জি পারল বাজ পাখির আতঙ্কের অবসান ঘটাতে, নাকি শুরু হলো এক নতুন অধ্যায়? শুনছিলে শ্রী স্বপন কুমারের লেখা মৃত্যুচক্রে বাজ পাখি অবলম্বনে বাজ পাখির আবির্ভাব গল্পটির অন্তিম পর্ব। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, শুনতে থাকো গল্পপট। ক্লান্ত দিনের শেষে একটা গল্প হয়ে যাক